টিঙ্কার চ্যাম্পসের চেঞ্জ মেকিং সিরিজে আপনাকে স্বাগতম, যারা তাদের সহযোগী অ্যাডল্ট শিক্ষার্থীদের পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে শিক্ষিত করার লক্ষ্যে কাজ করছে। এই মিশনের অংশ হিসেবে টিঙ্কার চ্যাম্পস টিঙ্কারিং, সমস্যা সমাধান, উদ্ভাবন, উদ্যোক্তা, পরিবর্তন তৈরি এবং অন্যান্য বিষয়ের উপর বেশ কয়েকটি মাইক্রোলার্নিং মডিউল প্রকাশ করছে। টিঙ্কার চ্যাম্পসের চেঞ্জ মেকিং সিরিজে আপনাকে স্বাগতম, যারা তাদের সহযোগী অ্যাডল্ট শিক্ষার্থীদের পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে শিক্ষিত করার লক্ষ্যে কাজ করছে। এই মিশনের অংশ হিসেবে টিঙ্কার চ্যাম্পস টিঙ্কারিং, সমস্যা সমাধান, উদ্ভাবন, উদ্যোক্তা, পরিবর্তন তৈরি এবং অন্যান্য বিষয়ের উপর বেশ কয়েকটি মাইক্রোলার্নিং মডিউল প্রকাশ করছে। আর কথা না বাড়িয়ে টিঙ্কার চ্যাম্প দিব্যম আনেজার চতুর্থ পর্ব শুরু করা যাক। পাঞ্জাবের নবম শ্রেণীর ছাত্র এবং একজন উদীয়মান পরিবর্তন আনেজা। আমাদের চারপাশে কত দারুণ সব আইডিয়া ঘুরে বেড়াচ্ছে, তাই না? বিশেষ করে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে। একদম। কিন্তু কখনো ভেবে দেখেছি কেন কিছু আইডিয়া একটা স্কুল প্রজেক্ট হয়েই থেকে যায় আর অন্য কিছু একটা বড় আন্দোলনে পরিণত হয়? কিভাবে একটা ছোট্ট স্ফুলিঙ্গ একটা জ্বলন্ত শিখায় রূপান্তরিত হয়? আজ আমরা দিব্যম আনেজার লেখা একটি প্রবন্ধের গভীরে যাব, যেটা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করেছে। আর আমাদের আজকের আলোচনার মিশন হল সেই ব্যবহারিক পদক্ষেপগুলো খুঁজে বের করা, যা একটা ভালো ধারণাকে দীর্ঘস্থায়ী করে তুলতে পারে। আর শুরুতেই উৎস থেকে একটা তুলনা দেওয়া হয়েছে, যা আমার দারুণ লেগেছে। আতশবাজি আর গাছের মধ্যে পার্থক্যটা। হ্যাঁ, আতশবাজি দেখতে খুব স্পেকট্যাকুলার, হঠাৎ করে জ্বলে ওঠে, চারদিক আলোকিত করে, কিন্তু কয়েক সেকেন্ডেই শেষ। অন্যদিকে একটা গাছ, ওটা ধীরে ধীরে বাড়ে, বছরের পর বছর ধরে নীরবে ফল দেয়, ছায়া দেয়। প্রবন্ধের মূল কথাটা হলো আমাদের উদ্যোগগুলোকে আতশবাজির মতো ক্ষণস্থায়ী না বানিয়ে গাছের মতো টেকসই করা যায় কিভাবে। চমৎকার তুলনা। তার মানে শুধু একটা আইডিয়াকে বড় করা বা স্কেল আপ করাটাই মূল উদ্দেশ্য নয়, না, বরং এমন একটা সিস্টেম তৈরি করা যাতে আইডিয়াটা নিজের পায়ে দাঁড়াতে পারে, তাই তো? একদম। তাহলে চলুন এই সিস্টেম তৈরির প্রথম ধাপটা কি সেটা দিয়ে শুরু করা যাক। উৎস বলছে এর ভিত্তি হল ছাত্রছাত্রীদের ক্লাব। কিন্তু ক্লাব তো স্কুলেও অনেক থাকে। একটা সাধারণ ক্লাব কিভাবে একটা আইডিয়ার মেরুদণ্ড হয়ে ওঠে? খুব ভালো প্রশ্ন। কারণ আমরা ক্লাব বলতে অনেক সময় শুধু আড্ডা বা শখের জায়গা বুঝি, কিন্তু এখানে ক্লাবকে একটা প্রতিষ্ঠানিক কাঠামোর কথা বলা হচ্ছে। ভাবুন, একটা অসাধারণ প্রজেক্ট যদি শুধু একজন ছাত্র বা ছাত্রীর ওপর নির্ভর করে, তাহলে কি হবে? সে স্কুল থেকে পাশ করে চলে গেলে প্রজেক্টটাও শেষ হয়ে যেতে পারে। ঠিক তাই, একটা বড় ঝুঁকি থাকে। ক্লাব ঠিক এই জায়গাতেই কাজ করে। এটা জ্ঞান এবং দায়িত্বকে এক ব্যক্তির হাত থেকে একটা গোষ্ঠীর হাতে তুলে দেয়। তার মানে ক্লাব একটা প্রজন্মের কাজকে পরের প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটা মাধ্যম হিসেবে কাজ করে। কিন্তু একটা সফল ক্লাব বানানোর জন্য নিশ্চয়ই কিছু নির্দিষ্ট নিয়ম বা ধাপ আছে, নাকি শুধু কয়েকজন মিলে শুরু করলেই হলো? হ্যাঁ, সেটাই জানতে চাইছিলাম। অবশ্যই আছে। উৎসতে এর জন্য একটা পরিষ্কার রোডম্যাপ দেওয়া হয়েছে। যেমন, ক্লাবের একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকতে হবে। ইনোভেশন ক্লাবের মতো একটা অস্পষ্ট নামের চেয়ে ধরুন রোবোটিক্স ক্লাব বা পরিবেশ পরিবর্তনকারী ক্লাব অনেক বেশি কার্যকর। আচ্ছা। এরপর দরকার একটা কোর টিম, যেখানে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টের মতো ভূমিকাগুলো ভাগ করা থাকবে। এতে সবার মধ্যে একটা দায়িত্ববোধ তৈরি হয়। আর এর সাথে একজন শিক্ষক পরামর্শদাতার কথাও বলা হয়েছে। আমার ধারণা প্রাতিষ্ঠানিক সমর্থনের জন্য এটা খুব জরুরি। একদম, কারণ শিক্ষকরাই স্কুলের সিস্টেমের সাথে সংযোগ ঘটাতে পারেন। আর দুটো বিষয়কে এখানে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। একটা কার্যক্রমের ক্যালেন্ডার থাকা, মানে নিয়মিত কিছু করা। হ্যাঁ, যেমন প্রতি সপ্তাহে একটা সেশন বা প্রতি মাসে একটা হ্যাকাথন। এটা ক্লাবকে জীবন্ত রাখে। আর যেটা ছাড়া স্কেলিং প্রায় অসম্ভব, সেটা হলো ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন শব্দটা শুনলেই তো কেমন একটা বোরিং অফিসের কাজের মতো মনে হয়। মানে ছাত্রছাত্রীরা কি সত্যি এসব করতে আগ্রহী হবে? এটাকে কেন উদ্যোগ প্রসারের গোপন উপাদান বলা হচ্ছে? নাটকীয় শোনালেও কথাটা কিন্তু 100% সত্যি। কারণ ডকুমেন্টেশন ছাড়া জ্ঞানটা ব্যক্তির সাথে চলে যায়, প্রতিষ্ঠানের হয় না। আচ্ছা, ভাবুন তো, একটা প্রজেক্টের ডিজাইন, কোড, কি ভুল হয়েছিল, কিভাবে সমাধান করা হলো, এই সব কিছু যদি একটা শেয়ার্ড ফোল্ডারে রাখা থাকে, তাহলে পরের ব্যাচে ছাত্রছাত্রীদের শূন্য থেকে শুরু করতে হয় না। ঠিক, তারা আগের কাজের উপর ভিত্তি করে আরও ভালো কিছু করতে পারে। ডকুমেন্টেশনের মাধ্যমেই একটা প্রজেক্ট
অস্পষ্ট স্মৃতি থেকে এমন কিছুতে পরিণত হয় যা অন্যেরা বাস্তবে এগিয়ে নিয়ে যেতে পারে। একটা উদাহরণ দিলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। উৎসতে স্মার্ট সেচ ব্যবস্থার দারুণ একটা উদাহরণ আছে। ও আচ্ছা। ভাবুন, একজন ছাত্র একটা ছোট্ট প্রজেক্ট বানালো যা মাটির আর্দ্রতা মেপে গাছে জল দেয়। সে পাশ করে চলে গেল, কিন্তু যেহেতু সে ক্লাবের সদস্য ছিল এবং সব ডকুমেন্ট করে রেখেছিল, জুনিয়ররা ওটা খুঁজে পেল। হ্যাঁ, এবং পরের বছর তারা সেই প্রজেক্টটাকে আরও উন্নত করল। তারা ওটার সাথে একটা আইওটি সেন্সর যোগ করে দিল, যাতে মোবাইল থেকে সব নিয়ন্ত্রণ করা যায়। বাহ! তারপরের ব্যাচ হয়তো একটা মোবাইল অ্যাপই বানিয়ে ফেলল। দেখুন, একটা ব্যক্তিগত প্রজেক্ট কিভাবে ক্লাবের কাঠামোর কারণে কয়েক বছরের মধ্যে স্কুলের একটা সিগনেচার ইনোভেশনে পরিণত হল। এটাই ডকুমেন্টেশনের শক্তি। আচ্ছা, ক্লাবের কাঠামোটা তো বোঝা গেল, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। স্কুলের ছাত্রছাত্রীরা তো এমনিতেই পড়াশোনার পরীক্ষার চাপে থাকে। তারা কেন একটা ক্লাবের জন্য বাড়তি সময় দেবে? শুধু একটা ভালো উদ্দেশ্য থাকাই কি যথেষ্ট? তাদের মোটিভেট করার উপায়টা কি? এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এর উত্তর হল এমন একটা সংস্কৃতি তৈরি করা যেখানে অংশগ্রহণ করাটা একটা সম্মানের বিষয় হয়ে দাঁড়ায়। আর উৎসতে এর জন্য কয়েকটি অসাধারণ কৌশলের কথা বলা হয়েছে। প্রথম এবং সবচেয়ে শক্তিশালী উপায় হল স্বীকৃতি। একদম। স্বীকৃতি মানে কি মেডেল বা সার্টিফিকেট? ওগুলো তো সবাই পায় না। না না, স্বীকৃতি তার চেয়েও অনেক বড় বিষয়। স্কুলের অ্যাসেম্বলিতে যখন কোনো ছাত্র বা ছাত্রীর নাম ধরে তাদের কাজের জন্য প্রশংসা করা হয়, তখন তার প্রভাব অনেক গভীর হয়। আচ্ছা। কিংবা ধরুন, করিডোরে একটা পরিবর্তনকারীদের দেয়াল তৈরি করা হলো, যেখানে তাদের প্রজেক্টের ছবি সহ তাদের ছবি থাকবে। দারুণ আইডিয়া। এই ছোট ছোট পদক্ষেপগুলো অলক্ষ্যে করা পরিশ্রমকে সবার সামনে নিয়ে আসে। এটা অন্যদের মনে এই ভাবনা জাগায়, আরে আমার কাজও তো এখানে থাকতে পারে। আর কাজটাকে মজার করে তোলার কথাও বলা হয়েছে, তাই না? যদি কোনো উদ্যোগকে বাড়তি হোমওয়ার্ক বলে মনে হয়, তাহলে তো কেউ আগ্রহী হবে না। ঠিক তাই। হ্যাকাথন, উদ্ভাবনী মেলা বা ছোট ছোট চ্যালেঞ্জের আয়োজন করলে পুরো ব্যাপারটা একটা অ্যাডভেঞ্চারের মতো মনে হয়। তখন চাপটা আর থাকে না। বরং একটা খেলার মতো উত্তেজনা কাজ করে। এর সাথে আর একটা জিনিস খুব জরুরি, বাস্তব প্রভাব দেখানো। ছাত্রছাত্রীরা যখন দেখে যে তাদের তৈরি করা একটা সফটওয়্যার সত্যিই স্কুলের লাইব্রেরিতে ব্যবহার হচ্ছে, তখন তাদের আত্মবিশ্বাস আকাশে পৌঁছে যায়। একদম, তারা বুঝতে পারে তাদের কাজটা শুধু একটা গ্রেড পাওয়ার জন্য নয়, বরং সত্যিকারের সমস্যার সমাধান। উৎসের লাজুক কোটারের গল্পটা এখানে খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে। অসাধারণ একটা গল্প ওটা। একটি মেয়ে একাই একটা চ্যাটবট বানিয়েছিল, কিন্তু কাউকে বলতে লজ্জা পাচ্ছিল, ভাবছিল কে কি বলবে, হয়তো ভালো হয়নি। এটা অনেকেরই হয়। একজন শিক্ষক ব্যাপারটা জানতে পেরে তাকে অ্যাসেম্বলিতে সবার সামনে প্রজেক্টটা দেখানোর জন্য উৎসাহিত করেন। মেয়েটি তো ভয়ে প্রায় কাঁপছিল, কিন্তু দেখানোর পর যা হলো তা ছিল অভাবনীয়। কি হলো? সবাই তার কাজের প্রশংসা করল, তার বন্ধুরা তাকে সাহায্য করতে এগিয়ে এলো, এমনকি জুনিয়ররাও আগ্রহী হয়ে উঠল। বাহ! তার মানে সামান্য একটু স্বীকৃতি আর সাহস জোগানো একটা ব্যক্তিগত প্রকল্পকে একটা সম্মিলিত উদ্যোগে পরিণত করে দিল। ঠিক। এই গল্পটা অসাধারণ, কারণ এটা দেখায় যে স্বীকৃতি শুধু আত্মবিশ্বাসই বাড়ায় না, এটা একটা কমিউনিটি তৈরি করে। আর যখন ছাত্রছাত্রীদের মধ্যে এই আগ্রহটা তৈরি হয়, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এই উদ্যোগটা কি শুধু স্কুলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি এই শক্তিটাকে স্কুলের বাইরেও ছড়িয়ে দেওয়া সম্ভব? ঠিক এই প্রশ্নটাই আমার মাথায় ঘুরছিল। স্কুলের গণ্ডি পেরিয়ে একটা প্রজেক্টকে সমাজে বা তারও বাইরে নিয়ে যাওয়া তো একটা বিশাল লাভ। এর জন্য উৎসতে স্কেলিং ল্যাডার বা ধাপে ধাপে প্রসারণের একটা ধারণার কথা বলা হয়েছে। এই ল্যাডার বা মইয়ের ধারণাটা ঠিক কি? এটা পুরো প্রক্রিয়াটাকে কয়েকটি ধাপে ভেঙে বুঝতে সাহায্য করে। প্রথম ধাপ হল স্কুল, যেখানে আইডিয়াটা জন্মায় এবং পরীক্ষা করা হয়। আচ্ছা। দ্বিতীয় ধাপ হল কমিউনিটি, যেখানে প্রজেক্টটার স্কুলের বাইরের বাস্তব পরিবেশে পরীক্ষা করা হয়, যেমন কোনো স্থানীয় হাসপাতাল বা খামারে। তৃতীয় ধাপ হল শহর পর্যায়, যেখানে প্রজেক্টটাকে এমনভাবে প্যাকেজ করা হয় যাতে অন্যরাও এটা ব্যবহার করতে পারে। আর শেষ ধাপ হল আঞ্চলিক বা জাতীয় পর্যায়। এই মই বেয়ে ওপরে ওঠার জন্য তো নিশ্চয়ই কিছু ব্যবহারিক উপায়ও আছে। হ্যাঁ, যেমন স্থানীয় কর্তৃপক্ষের সাথে অংশীদারিত্ব করা। ধরুন,
ছাত্রছাত্রীরা একটা স্মার্ট ওয়েস্ট বিন বানিয়েছে, যা ভরে গেলে নিজে থেকে সংকেত পাঠায়। আচ্ছা। তারা যদি পৌরসভা কর্মকর্তাদের এটা দেখাতে পারে, তাহলে হয়তো পৌরসভা শহরের কোনো বাজারে পরীক্ষামূলকভাবে 2টো বিন বসানোর অনুমতি দিয়ে দেবে। এটাই কমিউনিটি পর্যায়ে যাওয়া। আর প্রযুক্তির ব্যবহার তো আছেই। ইউটিউব বা ইনস্টাগ্রামের মাধ্যমে খুব কম খরচে হাজার হাজার মানুষের কাছে পৌঁছানো যায়। কিন্তু উৎসতে রেপ্লিকেশন কিট বলে একটা জিনিসের কথা বলা হয়েছে। শব্দটা দারুণ। এর মানে কি শুধু একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল? না, এটা শুধু একটা ম্যানুয়ালের চেয়েও অনেক বেশি। একটা ভালো রেপ্লিকেশন কিটে প্রকল্পের বিস্তারিত নকশা, ধাপে ধাপে বানানোর নির্দেশিকা, প্রয়োজনীয় যন্ত্রাংশের তালিকা, এমনকি টিউটোরিয়াল ভিডিও পর্যন্ত। হ্যাঁ, ভিডিও পর্যন্ত থাকে। এর উদ্দেশ্য হল অন্য কোনো স্কুলের কোনো ছাত্র বা ছাত্রী যেন শুধু এই কিটটা দেখেই পুরো প্রজেক্টটা নিজে বানাতে পারে। তার মানে এটা আইডিয়াটাকে ওপেন সোর্স করে দেওয়ার মতো একটা ব্যাপার। একদম, যাতে যে কেউ এটাকে নিজের মতো করে ব্যবহার এবং উন্নত করতে পারে। স্মার্ট ওয়েস্টবিনের উদাহরণটা দিয়েই যদি বলি, প্রথমে স্কুলে বানানো হলো, তারপর বাজারে বসানো হলো। আচ্ছা। এরপর ছাত্রছাত্রীরা এটার একটা রেপ্লিকেশন কিট বানিয়ে অনলাইনে দিয়ে দিল। সেটা দেখে অন্য রাজ্যের একটা স্কুলও আগ্রহী হলো এবং তারা নিজেদের মতো করে বিনটা বানালো। এভাবেই একটা ছোট্ট প্রোটোটাইপ একটা বড় আন্দোলনে পরিণত হতে পারে। বেশ, স্কেলিংয়ের তত্ত্বটা তো দারুণ। কিন্তু সত্যি কথা বলতে এই সব কিছুর জন্য দুটো খুব বাস্তবসম্মত জিনিসের প্রয়োজন: টাকা আর প্রচার। আপনি একেবারে আসল জায়গায় ধরেছেন। একটা অসাধারণ আইডিয়া যদি কেউ না জানে বা বানানোর মতো টাকা না থাকে, তাহলে তো সেটা খাতায় কলমেই থেকে যাবে। এই দুটো বাধা টপকানোর উপায় কি? প্রথমে প্রচারের কথা বলি। মার্কেটিং বা প্রচারকে আমরা প্রায়ই ছোট করে দেখি, কিন্তু এটা ছাড়া কোনো উদ্যোগই এগোতে পারে না। এর প্রথম ধাপ হল আমার শ্রোতা কারা সেটা ঠিক করা। আমি কি অন্য ছাত্রছাত্রীদের মনোযোগ চাই, নাকি কোনো বিনিয়োগকারীর? দ্বিতীয়ত, বার্তাটাকে খুব সহজ করতে হবে। যেমন আমরা আরডুইনো নিয়ন্ত্রিত সেন্সর ব্যবহার করে একটি হাইড্রোপনিক সিস্টেম তৈরি করেছি। এর বদলে বলা যেতে পারে, আমরা মাটি ছাড়া কম পানিতে ফসল ফলানোর একটি যন্ত্র বানিয়েছি। আচ্ছা, মানে টেকনিক্যাল জার্গন বাদ দিয়ে সহজ করে বলা। একদম, বার্তাটা যত সহজ হবে তত বেশি মানুষের কাছে পৌঁছাবে। আর সঠিক মাধ্যম ব্যবহার করাটাও জরুরি। স্কুলের ভেতরে পোস্টার বা নোটিশ বোর্ড কাজে দেয়, কিন্তু বাইরের মানুষের কাছে পৌঁছাতে হলে সোশ্যাল মিডিয়া বা স্থানীয় সংবাদপত্রের সাহায্য নিতে হবে। এবং ধারাবাহিকতা বজায় রাখতে হবে। একটা ফেসবুক পোস্ট দিয়ে থেমে গেলে চলবে না। নিয়মিত আপডেট দিতে হবে, প্রকল্পের অগ্রগতি জানাতে হবে। এতে মানুষের মনে একটা বিশ্বাস তৈরি হয়। ঠিক আছে, প্রচারের ব্যাপারটা বোঝা গেল। এবার আসা যাক সবচেয়ে কঠিন প্রশ্নে: অর্থায়ন। স্কুলের একটা প্রজেক্টের জন্য টাকা কোথা থেকে আসবে? উৎসাতে এর কয়েকটি পথের কথা বলা হয়েছে। সবচেয়ে সহজ উপায় হল স্কুল বা পিটিএ থেকে ছোট অনুদান নেওয়া। অনেক সময় সরকারি বিজ্ঞান প্রকল্প বা বিভিন্ন এনজিও থেকেও অনুদান পাওয়া যায়। আর এখন তো কর্পোরেট কোম্পানিগুলো তাদের সিএসআর ফান্ডের মাধ্যমেও এই ধরনের উদ্যোগে সাহায্য করে। এমনকি ক্রাউড ফান্ডিংও একটা ভালো উপায় হতে পারে। কিন্তু অনুদানের জন্য আবেদন করার সময় কি মাথায় রাখা উচিত? নিশ্চয়ই শুধু একটা ভালো আইডিয়া বললেই কেউ টাকা দিয়ে দেবে না। একেবারেই না, এখানেও কৌশল দরকার। প্রথমে ছোট আকারের অনুদান চেয়ে নিজের দায়িত্বশীলতা প্রমাণ করা ভালো। আচ্ছা। প্রকল্পের বাস্তব প্রভাব তুলে ধরতে হবে, কারণ অর্থদাতারা ফলাফলের উপর জোর দেন। আর পুরো যাত্রাপথে স্বচ্ছতা বজায় রেখে একটা বিশ্বাস তৈরি করতে হবে। বিনিয়োগ আসলে সেই দরজাগুলো খুলে দেয় যা শুধু আবেগ দিয়ে খোলা সম্ভব নয়। তাহলে এই পুরো আলোচনার পর এটা কি বলা যায় যে লেখকের নিজের কোনো অভিজ্ঞতা আছে এই মডেলটা বাস্তবে প্রয়োগ করার? না, আর এখানেই প্রবন্ধটা আরও শক্তিশালী হয়ে ওঠে। লেখক তার নিজের উদ্যোগ স্কিলবোরা এআইয়ের উদাহরণ দিয়েছেন। ও আচ্ছা। এই উদ্যোগের মাধ্যমে তিনি 12 থেকে 80 বছর বয়সী বিভিন্ন মানুষকে ডিজিটাল দক্ষতা এবং এআই টুলসের উপর প্রশিক্ষণ দিয়েছিলেন। আর তিনি সচেতনভাবে এই ধাপগুলোই অনুসরণ করেছিলেন। যেমন তার উদ্দেশ্য খুব পরিষ্কার ছিল, মানুষকে শুধু টুল শেখানো নয়, বরং ডিজিটাল আত্মবিশ্বাস দেওয়া। সেই উদ্দেশ্যের সাথে মিলিয়ে তিনি হাতে কলমে শেখার জন্য কর্মশালার আয়োজন করেন, প্রচারের জন্য পোস্টার আর অনলাইন ঘোষণা ব্যবহার করেন, যার ফলে একটা ব্যক্তিগত পরীক্ষা একটা পরিচিত প্রোগ্রামে পরিণত হয়। আর অংশগ্রহণকারীদের কথা কি বলা হয়েছে? তারা কিভাবে দূত হয়ে উঠলেন?
এখানেও সেই স্বীকৃতির জাদু। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট দেওয়া হতো, তাদের কাজের প্রশংসা করা হতো। এতে তারা এতটাই উৎসাহিত হয়েছিলেন যে তারা নিজেরাই বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনকে এই প্রোগ্রামে যোগ দিতে বলতেন। তার মানে অংশগ্রহণকারীরাই উদ্যোগের দূত হয়ে গিয়েছিলেন। একদম। আর যারা কোনো সেশনে আসতে পারতেন না, তাদের জন্য স্লাইড বা রেকর্ডিংয়ের ব্যবস্থা ছিল। স্কেলিং মানে শুধু নতুন মানুষকে যুক্ত করা নয়, যারা যুক্ত হয়েছে তাদের ধরে রাখাও। অসাধারণ। তাহলে পুরো আলোচনাটাকে যদি গুছিয়ে বলি, একটা আইডিয়াকে বড় করার যাত্রাপথটা অনেকটা এই রকম। প্রথমে ক্লাবের মতো একটা প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি করতে হবে। হ্যাঁ, এরপর স্বীকৃতি আর মজার মাধ্যমে আরও বেশি মানুষকে অংশগ্রহণে উৎসাহিত করতে হবে। হ্যাঁ, তারপর স্কুলের গণ্ডি পেরিয়ে বিভিন্ন অংশীদারিত্ব ও প্রযুক্তির মাধ্যমে উদ্যোগটাকে ছড়িয়ে দিতে হবে। আর এই পুরো যাত্রায় অর্থায়ন ও প্রচারের মতো বাস্তব দিকগুলো মাথায় রাখতে হবে। মূল কথাটা হলো, এটা একটা ব্যক্তিগত আইডিয়াকে সম্মিলিত আন্দোলনে পরিণত করার একটা প্রক্রিয়া। একদম। উৎসের মূল বার্তাটিও এটাই, উদ্যোগের প্রসার আসলে একটা দায়িত্ব। এটা শুধু বড় হওয়ার জন্য বড় হওয়া নয়, বরং দীর্ঘমেয়াদী প্রভাব ফেলার জন্য একটা প্রকল্পের নকশা করা। ঠিক। উৎসের শেষ প্রশ্নটি দিয়েই আমরা আলোচনা শেষ করতে পারি, যা প্রত্যেক শ্রোতার ভাবা উচিত। আমরা কি শুধু স্ফুলিঙ্গে থেমে যাব, নাকি এমন শিক্ষা তৈরি করব যা টিকে থাকবে? আর এর সাথে একটা ভাবনা যোগ করতে চাই। এই পুরো আলোচনায় আমরা সফল প্রকল্পগুলোকে বড় করার উপর জোর দিয়েছি, কিন্তু যে প্রকল্পগুলো ব্যর্থ হয় সেগুলোর কি হবে? এটাও একটা গুরুত্বপূর্ণ দিক। হতে পারে একটি প্রকল্পকে বড় করার প্রচেষ্টা, এমনকি যদি তা ব্যর্থ হয়, তবুও সেই যাত্রাপথের অভিজ্ঞতাটা পরিবর্তনকারীদের নিজেদের বিকাশের জন্য সমানভাবে মূল্যবান। এই প্রশ্নটা না হয় শ্রোতাদের ভাবনার জন্য তোলা রইল।